স্টক মার্কেট থেকে আয়ের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা, তাই না? কিন্তু অনেকেই জানি না যে এর বাইরেও স্টক মার্কেট থেকে নিয়মিত আয়ের একটা দারুণ পথ আছে। তো চলুন আজকে আমরা স্টক মার্কেটের সেই দ্বিতীয় পথটা মানে ডিভিডেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করি। আর হ্যাঁ, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। লেটেস্ট সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আচ্ছা, চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব ডিভিডেন্ড কিভাবে আপনার আয়ের একটা দ্বিতীয় উৎস হতে পারে। এরপর দেখব অন্তর্বর্তীকালীন আর চূড়ান্ত ডিভিডেন্ডের মধ্যে পার্থক্যটা কী। তারপর আসবে সবচেয়ে জরুরি বিষয়, ডিভিডেন্ড পাওয়ার জন্য কোন তারিখগুলো খেয়াল রাখতে হবে। আর সবশেষে আমরা জানব কোম্পানিগুলো আসলে কেন তাদের লাভ শেয়ারহোল্ডারদের সাথে ভাগাভাগি করে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, বেশিরভাগ বিনিয়োগকারী যখন শেয়ার বাজারে আসেন তাদের মূল ফোকাস থাকে ক্যাপিটাল গেইনের দিকে, মানে শেয়ারের দাম বাড়লে সেটা বিক্রি করে লাভ করা। কিন্তু সম্পদ তৈরির আরও একটা দারুণ শক্তিশালী পথ কিন্তু আছে, আর সেটাই হলো ডিভিডেন্ড। প্রশ্নটা খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু আমাদের বিনিয়োগের কৌশল ঠিক করে দিতে পারে। স্টক থেকে সম্পদ তৈরির আসল ভিত্তিটা কি? শুধু কি শেয়ারের দামের ওঠানামা, নাকি এর বাইরেও এমন কিছু আছে যা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ হওয়া উচিত? স্টক থেকে আয় করার পথ মূলত দুটো। প্রথমটা তো আমরা সবাই জানি, শেয়ারের দাম বাড়া। এতে অনেক লাভ হতে পারে, কিন্তু এটা বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে, মানে বেশ অনিশ্চিত। আর দ্বিতীয় পথটা হলো ডিভিডেন্ড আয়, মানে কোম্পানি যে লাভটা করে তার একটা অংশ আপনাকে দেওয়া। এটা অনেকটা বাড়ির ভাড়ার মতো, একটা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং নিয়মিত আয়। তাহলে ডিভিডেন্ড জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, একটা কোম্পানি তার ব্যবসা চালিয়ে সব খরচ, ট্যাক্স এসব দেওয়ার পরে যে লাভটা করে, সেই লাভের একটা অংশ তার মালিকদের মানে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। বিনিয়োগের পুরস্কার হিসাবে দেয়া এই অংশটাই হলো ডিভিডেন্ড। এখন প্রশ্ন হলো, এই টাকাটা আসে কোথা থেকে? এটা আসে কোম্পানির সংরক্ষিত আয় বা রিটেইনড আর্নিংস থেকে। সাধারণত যেসব কোম্পানি বাজারে নিজেদের ব্যবসা ভালোভাবে প্রতিষ্ঠা করে ফেলেছে এবং নিয়মিত লাভ করছে, আমাদের দেশের ব্লুচিপ কোম্পানিগুলোর মতো, তারাই ডিভিডেন্ড দিয়ে থাকে। অন্যদিকে যেসব কোম্পানি খুব দ্রুত বড় হচ্ছে, তারা সাধারণত লাভটা ডিভিডেন্ড হিসেবে না দিয়ে ব্যবসা আরও বড় করার জন্য আবার বিনিয়োগ করে। ডিভিডেন্ড কিন্তু প্রধানত দুই রকমের হয়, আর এটা নির্ভর করে যে কোম্পানি বছরের কোন সময়ে ডিভিডেন্ডটা ঘোষণা করছে তার উপর। চলুন এই দুই ধরনের ডিভিডেন্ড সম্পর্কে জেনে নিই, কারণ এর ওপরেই নির্ভর করে আপনি কখন টাকাটা হাতে পাবেন। একটা হলো অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম ডিভিডেন্ড। ধরুন একটা কোম্পানি কোনো এক কোয়ার্টারে খুব ভালো লাভ করল, তখন তারা আর্থিক বছরের মাঝখানেই একটা ডিভিডেন্ড ঘোষণা করে দিল। এটাই ইন্টারিম ডিভিডেন্ড। এর জন্য সাধারণত অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম-এর দরকার হয় না। আর দুসরা হলো ফাইনাল বা চূড়ান্ত ডিভিডেন্ড। এটা সাধারণত আর্থিক বছর শেষ হওয়ার পর সব হিসাব নিকাশ করে কোম্পানির এজিএম-এ ঘোষণা করা হয়। এখন আমরা এই আলোচনার সম্ভবত সবচেয়ে দরকারি অংশে চলে এসেছি। ডিভিডেন্ড পেতে হলে কিন্তু কয়েকটা তারিখ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাটা খুবই জরুরি। এই তারিখগুলো ঠিকমতো না জানলে আপনি কিন্তু যোগ্য হয়েও ডিভিডেন্ড পাওয়া থেকে বাদ পড়ে যেতে পারেন। এখানে দেখুন 4টা তারিখের কথা বলা আছে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন গ্রামীণফোন ডিভিডেন্ড ঘোষণা করল। যেদিন কোম্পানির বোর্ড এই সিদ্ধান্তটা জানালো সেটা হলো ডিক্লারেশন ডেট বা ঘোষণার তারিখ। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এক্স ডিভিডেন্ড ডেট। ডিভিডেন্ড যদি পেতে চান আপনাকে অবশ্যই এই তারিখের আগে শেয়ারটা কিনতে হবে। এর ঠিক পরেই আসে রেকর্ড ডেট, যেদিন কোম্পানি তার খাতাপত্র দেখে নিশ্চিত করে যে ঠিক কারা কারা শেয়ারের মালিক। আর সবশেষে হলো পেমেন্ট ডেট, যেদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকাটা চলে আসে। আমি আবারও জোর দিয়ে বলছি, একজন ক্রেতার জন্য এক্স ডিভিডেন্ড ডেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এক্স ডিভিডেন্ড ডেটে বা তার পরের শেয়ার কেনেন, তাহলে কিন্তু আপনি ওই বারের ডিভিডেন্ডটা পাবেন না। ডিভিডেন্ডটা পাবেন সেই বিক্রেতা যিনি এক্স ডিভিডেন্ড ডেটে ঠিক আগের দিন পর্যন্ত শেয়ারটার মালিক ছিলেন। ডিভিডেন্ডের প্রভাব কিন্তু শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পড়ে না, এটা কোম্পানির আর্থিক অবস্থা আর শেয়ারের দামের ওপরেও একটা বড় প্রভাব ফেলে। চলুন দেখা যাক ব্যাপারটা কিভাবে কাজ করে। সাধারণত যা হয়, যখন একটা ভালো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে তখন বিনিয়োগকারীরা এটাকে একটা ভালো খবর হিসেবে দেখেন। ফলে অনেকেই তখন ওই শেয়ারটা কিনতে চান, আর চাহিদা বাড়ার কারণে শেয়ারের দামও সাময়িকভাবে কিছুটা বেড়ে যেতে পারে।
কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এক্স ডিভিডেন্ডের দিন শেয়ারের দামটা প্রায় ডিভিডেন্ডের পরিমাণমাঙ্কমই কমে যায়। কারণটা খুব সহজ, কোম্পানি থেকে তো ডিভিডেন্ড হিসেবে টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাই কোম্পানির মোট ভ্যালু থেকেও ওই পরিমাণ টাকা কমে যায়। ফলে শেয়ার বাজার নিজে থেকেই দামটা অ্যাডজাস্ট করে নেয়। এবার যদি কোম্পানির দিক থেকে ভাবেন, তাহলে ডিভিডেন্ড দেওয়াটা হলো একটা ক্যাশ আউটফ্লো বা নগদ টাকার প্রবাহ বাইরে চলে যাওয়া। এতে কোম্পানির জমানো টাকা বা রিজার্ভ কমে যায়, আর স্বাভাবিকভাবেই কোম্পানির মোট সম্পদ বা ইকুইটিও কমে আসে। তাহলে এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যদি ডিভিডেন্ড দিলে কোম্পানির ক্যাশ টাকা আর সম্পদ দুটোই কমে যায়, তাহলে কোম্পানিগুলো কেন তাদের কষ্ট করে আয় করা লাভ শেয়ার হোল্ডার্সদের দিয়ে দেয়? এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কৌশল আছে। হ্যাঁ, এর পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ আছে। প্রথমত, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আস্থা তৈরি করে। দ্বিতীয়ত, নিয়মিত ডিভিডেন্ড দেওয়া মানে হল কোম্পানি বাজারে একটা সিগন্যাল দিচ্ছে যে তাদের আর্থিক অবস্থা বেশ মজবুত এবং স্থিতিশীল। এর ফলে যারা নিয়মিত আয় চান এমন বিনিয়োগকারীরা আকর্ষিত হন। আর সব শেষে এটা হলো অনুগত শেয়ারহোল্ডারদের পুরস্কৃত করার এবং ধরে রাখার একটা চমৎকার উপায়। তার মানে ডিভিডেন্ডটা শুধু কিছু টাকা নয়, এটা আসলে কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা শক্তিশালী বার্তা। যখন কোনো কোম্পানি নিয়মিতভাবে ডিভিডেন্ড দিয়ে যায়, তখন তারা এটাই বোঝাতে চায় যে তাদের ব্যবসা একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের ভবিষ্যৎ আয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আজকের এই পুরো আলোচনার পর এখন আপনি নিজেই একবার ভেবে দেখুন তো, আপনার নিজের পোর্টফোলিওতে এমন কোন কোন কোম্পানি আছে যারা নিয়মিত ডিভিডেন্ড দিয়ে তাদের আর্থিক শক্তি আর ভবিষ্যতের প্রতি আস্থার জানান দিচ্ছে। ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখতেই পারেন।